নমস্কার, আপনারা দেখছেন নিউজ আরসিবিএস। আপনাদের সঙ্গে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। ভয়াবহ অগ্নিকাণ্ড, নিমতলাতে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। চাঁদার জুলুম, নিউ দীঘায় গ্রেপ্তার এক জোর করে চাঁদা চাওয়ার অভিযোগ। গরিব ছাত্রের চিকিৎসার খরচ জোগাতে পথে পড়ুয়ারা, পরিবারের হাতে তুলে দেওয়া হলো 60,000 টাকা। শুরু হলো আমুরের চাষ, উদ্যোগে রাজ্য মৎস্য দপ্তর সহযোগিতায় হলদিয়া পঞ্চায়েত সমিতি। নিকাশি বাজারে পথ অবরোধ ও বিক্ষোভ, অবরোধের জেরে চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। কোলাঘাটে টোটো চালকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ টোটো চালকদের। সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন না ভুয়ো চিকিৎসক, ডাক্তারি ডিগ্রি সম্পর্কিত প্রশ্নে নীরব থাকলেন তিনি। ভুয়ো ডাক্তার গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য পাঁশকুড়ায়। জানতেন না দাবি ওষুধ দোকানের মালিকের, কাগজপত্র দেখে তবেই বসানো উচিত দাবি স্থানীয়দের। জাল ওষুধ বিক্রিকাণ্ডে অভিযুক্তের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ, এলাকা জুড়ে চাঞ্চল্য। গ্রামীণ অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রেশম চাষ, চাষের প্রতি আগ্রহ বাড়ছে গ্রাম বাংলার মানুষের। আসছে বিস্তারিত খবরে। ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার নিমতলাতে। শ্রীরাম বীমা কোম্পানির অফিসে এসির শর্ট সার্কিট থেকে আগুন লাগে। অফিসের বেশ কয়েকটি কম্পিউটার, এসি মেশিন এবং দরকারি কাগজপত্র আগুনে পুড়ে যায়। দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার নিমতলাতে। গভীর রাত্রে শ্রীরাম বীমা কোম্পানির অফিসে এসির শর্ট সার্কিট থেকেই এই আগুনটি লাগে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় বীমা অফিসেরই বেশ কয়েকটি কম্পিউটার এবং এসি মেশিন এবং দরকারি কাগজপত্র। অবশেষে দমকলের 2টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। জোর করে চাঁদা আদায়ের অভিযোগে নিউ দীঘায় গ্রেপ্তার একজন। হনুমান পুজোর নাম করে প্রায় 20,000 টাকা চাঁদা চাওয়া হয় এক ব্যক্তির কাছ থেকে। থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে। জোর করে চাঁদা আদায়ের অভিযোগে গ্রেপ্তার এক। জানা গিয়েছে, শুক্রবার শ্রীকান্ত জানা নামের এক ব্যক্তি চাঁদা চায় নিউ দীঘার ব্যবসায়ী সমিতির সম্পাদক অশোক চন্দ্রের কাছে। অভিযোগ, হনুমান পুজোর নাম করে প্রায় 20,000 টাকা চাঁদা চাওয়া হয়। অশোকবাবু থানায় লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। রামনগর যুব তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট। ঘটনাটা কি ঘটেছিল? ঘটনা, আমি যখন চাপা মিশনতে আমি ভেলোর যাবো আর কি ট্রিটমেন্টের জন্য। আমার মেয়ের এমনি লিগামেন্টে আমার কানের প্রবলেম ছিল, একটু ভেলোর যাবো, আমি টাকা তুলতে গেছিলাম। হঠাৎ করে খবর পেলাম বাস স্ট্যান্ড থেকে মনু আমার শ্রীকান্ত জানা আমার উদ্দেশ্যে বিভিন্ন রকম কথাবার্তা বলছে যে তুমি 20,000 টাকা এখনই দিয়ে যাও, নাহলে তোমাকে গুলি করে দিব, করবো 24 ঘন্টার ভিতরে আমাকে দেখা করো আর কি। আমি যথারীতি তাকে জিজ্ঞেস করি, তাকে এসেই জিজ্ঞেস করি আর কি। জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে আমার মানে বাপ বেটা দুজনেই ছিল। ও মনু আমার পর চড়া হয় এবং মারধর করতে থাকে। পাশাপাশি লোকজন ছুটে আসার পরে সে পালিয়ে যাচ্ছিল আর কি। দৌড়ে পালানোর সময়ই পড়ে যায় আর কি। তারপরে তো আমি যখন প্রায় সেন্সলেস, তখন আমি দেখি যে মনু আমাকে জড়িয়ে ধরেছে, দিয়ে কান্নাকাটি শুরু করেছে যে আমার ভুল হয়ে গেছে। তারপরে আমার মদ্যপ অবস্থায় ছিলেন উনি? হ্যাঁ, মদ্যপ অবস্থায় ছিল। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। ব্লাড ক্যান্সার আক্রান্ত এক গরিব ছাত্রের চিকিৎসার জন্য 60,000 টাকা পরিবারের হাতে তুলে দিল পড়ুয়ারা। হলদিয়ার চকদীপা হাই স্কুলের পড়ুয়ারা ক্যান্সার আক্রান্ত ওই ছাত্রের পরিবারের হাতে টাকাটি তুলে দেয়।
ব্লাড ক্যান্সার আক্রান্ত এক গরিব ছাত্রের চিকিৎসার জন্য ৬০,০০০ টাকা পরিবারের হাতে তুলে দিল পড়ুয়ারা। হলদিয়ার ব্রজলাল চকে ব্লাড ক্যান্সার আক্রান্ত এক গরিব ছাত্রের চিকিৎসার খরচ জোগাড় করতে পথে নেমেছে স্কুল পড়ুয়ারা। আমাদের এক মাস ধরে প্রায় পরীক্ষা চলছিল, তারই মধ্যে যে কি একটা অসংবাদ পেয়েছি যে আমরা অর্ণবকে খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে অর্ণব এখন হসপিটালে ভর্তি। আমাদের যখন শোনা মাত্র আমাদের গা কেঁপে ওঠে এবং ওর জন্য আকুল হয়ে ওঠে, তাই আমরা এক মাস পরে এসেছি এবং আর্থিক যত সাহায্য করেছি ছাত্রছাত্রী স্যার অনেকেই সাহায্য করেছেন ওনাকে ফিরিয়ে আনার জন্য, তাকে আমরা যথার্থ সাহায্য করছি। আজকে আমরা ওর দাদুর হাতে ৬০,০০০ টাকা নগদ তুলে দিয়েছি, আরও চেষ্টা করছি অগ্রিম কিছু দেওয়ার এবং ও যাতে ভালোভাবে এই স্কুলে ফিরে আসুক, আবার ক্লাস করতে পারুক এটা আশা করছি এবং ও যাতে আরও ভালোভাবে পড়াশোনা করতে পারে তার জন্য যথার্থ সাহায্য করতে পারি। ক্যান্সার আক্রান্ত অর্ণব প্রামাণিক হলদিয়ার চকদীপা হাই স্কুলেরই ৮ম শ্রেণীর ছাত্র। তার বাড়ি চৈতন্যপুর সংলগ্ন বাজিতপুর গ্রামে। বর্তমানে সে পন্ডিচেরি জিপমার হসপিটালে চিকিৎসাধীন। তার বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, এর জন্য খরচ প্রায় ১৩,৭০,০০০ টাকা। সেই টাকার কিছু কিছু করে সংগ্রহ করে পরিবারের হাতে তুলে দিতে পথে নেমেছিল স্কুলের ছাত্রছাত্রীরা। স্কুলের পড়ুয়ারা তাদের সংগ্রহের ৬০,০০০ টাকা তুলে দেয় পরিবারের হাতে। স্কুলের ছাত্রছাত্রীরা আরো অর্থ সংগ্রহ করে পরিবারের হাতে তুলে দেওয়ার কথাও দেন। পয়লা মাস থেকে অসুস্থ হয়ে বাড়িতে চিকিৎসা চলছিল। ৭ তারিখে জানা গেল যে ওর যে হিমোগ্লোবিনটা 5.4 নেমে গেছে। সেই জন্য ডাক্তারবাবুর অ্যাডভাইস মতো আমরা প্রথমে কলকাতার নারায়ণী স্পেশাল ইনস্টিটিউটে আমরা ভর্তি করাই। সেখানে বিপুল অঙ্কের টাকা চাইছে। তখনই আমরা আমার এক নাতির পরামর্শ মতো এবং আমরা ফ্যামিলির সকলে একমত হয়ে আমরা পন্ডিচেরির জিপমার হাসপাতালে ভর্তি করাই। ১১ তারিখ থেকে চিকিৎসা শুরু হয়। প্রথম দিকে যে চিকিৎসা হলো সমস্ত খরচ খরচা আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে পেয়েছি। পরবর্তী যে স্টেপ কেমো দেওয়া বা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করানোর জন্য আমরা ডাক্তারবাবুদের নির্দেশে একটা এস্টিমেট আমরা পাই, সেটা ১৩,৭০,০০০ ও তার বেশি। সেই টাকাটা সংগ্রহ করার জন্য আমরা বিশেষ স্কুল কিছু প্রথমে দিয়েছিলেন ১৫,০০০ টাকা এবং আজকে ৬০,০০০ টাকা মোট দিলেন এবং আশ্বাস দিয়েছেন যে অর্ণবের পাশে তারা আছেন। জাহাঙ্গীর বাদশাহ ও রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় ব্লক পর্যায়ে এই প্রথম শুরু হলো নতুন মাছ আমুরের চাষ। মৎস্য দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং হলদিয়া পঞ্চায়েত সমিতির সহযোগিতায় হলদিয়া ব্লকে এই চাষের ক্ষেত্র স্থাপনে উদ্যোগী ভূমিকা নেওয়া হয়। কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু থেকে প্লেনে চেপে এলো নতুন এক মাছ, নাম আমুর। দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ব্লক পর্যায়ে এই প্রথম আমুর মাছের চাষ শুরু হলো। কর্ণাটকের মৎস্য বিজ্ঞানীদের হাত ধরে এসেছে এই মাছ। ব্যাঙ্গালোরের ফিশারি রিসার্চ ইনস্টিটিউট ইনফরমেশন সেন্টার থেকে মাছটা আমরা প্লেনে করে নিয়ে আসি এবং দমদম এয়ারপোর্ট থেকে মাছ চাষিদেরকে সাথে করে নিয়ে গিয়ে মাছটা নিয়ে এসে আমরা একেবারে পুকুরে কিভাবে মাছটাকে ছাড়তে হবে সেই বিষয়ে আমরা ছাড়ার ব্যবস্থা করি এবং তার আগে মাছ চাষিদেরকে নিয়ে এসে এই যে নতুন ধরনের একটা মাছ যেটা আমুর প্রজাতি, তাকে কিভাবে চাষ করা যায় সেই চাষের পদ্ধতির বিষয়ে আমরা ওদেরকে অবগত করিয়েছি এবং যে বিষয়ে নজর রাখছি যাতে এই চাষ চলাকালীন যাতে প্রতিনিয়ত যোগাযোগের মাধ্যমে একটা ডাটা আমরা তৈরি করতে চাইছি, যাতে নির্দিষ্টকরণ করা যায় এই মাছটাকে লাভজনক করতে গেলে, আরও বেশি জনপ্রিয় করতে গেলে আমরা কতটা পরিমাণ মাছকে খাবার দেব, কী পরিমাণ সার দেব, সেই ব্যাপারগুলো আমরা এই আবহাওয়া, এই জলবায়ুতেও একটা জিনগত পরিবর্তন ঘটিয়ে কমন কার্প বা আমেরিকান রেন নতুন নাম হয়েছে আমুর।
মৎস্য দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে হলদিয়া পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আত্মা প্রকল্পের আর্থিক সহায়তায় আমুর মাছ চাষের প্রদর্শনী ক্ষেত্র স্থাপনে উদ্যোগী ভূমিকা নেওয়া হলো হলদিয়া ব্লকে। পুলিশ ওটা পারমিশন দেবে না, ওটা আমরা এইভাবেই দেবো, পারমিশন দেবো না সেটা তো হবে না, বাট অন্যভাবে আমরা বলে দেবো ভাই আপনারা ডিস্ট্রিক্ট যুক্ত হয়ে যান, সেটা আমরা করি না। আর আমার মনে হয় যদি আমাদের ইন্টেনশন, আমাদের সব আপনাদের সকলে তো ভালো ইন্টেনশন আছে, আমাদের কোনো আর্থিক কোনো প্রবলেম হবে না, জাস্ট একটু বুদ্ধি খাটাতে হবে और পার্টিসিপেশনটা বাড়াতে হবে। সব দিক থেকে পার্টিসিপেশনটা আমাদেরকে বাড়াতে হবে, যতটা পার্টিসিপেশনটা বাড়বে ততটাই আমরা মানে আমাদের তো মূল জিনিসটা হচ্ছে নাম্বার 1 আমাদের ক্লাবগুলোর তালিকা তৈরি করে ওদের যে প্রোগ্রাম ওরা কখন কখন কি রোড করায়, ওদের 5 কিলোমিটার রোড আছে, কখন কোথায় থেকে কোথায় করায়, 10 কিলোমিটার আছে কি আছে কি না আছে, এইসব ক্লাবের তালিকা করে আমাদেরকে একটা ক্যালেন্ডার তৈরি করা উচিত আছে, সো দ্যাট ওদের সবাই ক্লাবকে আমরা আমাদের আয়তে নিয়ে আসতে পারি। দ্বিতীয় হচ্ছে আমাদের নিজস্ব একটা অ্যাসোসিয়েশন যেটা আছে ওদের রোড রেস অর্গানাইজ করে, তার জন্য আমরা ক্লাব থেকে পার্টিসিপেশন পাবো, কিভাবে পাবো, ওখানে যারা ভালো রান করেছে তাদেরকে আমরা নিয়ে আসবো, তাদেরকে বলবো, তাদেরকে উৎসাহিত করবো, আমাদের রিওয়ার্ড মানি হোক या হোক या अन्यভাবে ওর গৌরবটা ওর এতটা ভালো করে দেবো, ঠিক আছে, কি ওখানে লোকটা আসে পার্টিসিপেশন ভালো না পায়। শ্রী ধ্রুবজ্যোতি মণ্ডল, নারায়ণ বর্মন, সুদীপ বিকাশ খাটোয়া এবং মৃন্ময় সামন্ত এই 4 জন প্রগতিশীল মাছ চাষীদের ফিশারিতে বিনামূল্যে আমুর মাছ শুক্রবার ছাড়া হলো। পুকুর প্রস্তুতি সহ চাষের পদ্ধতিগত ধারণা দেওয়া হয়েছে। কমন কার্প বা আমেরিকান রুইয়ের বর্তমানে অসুবিধাগুলি হলো এরা দ্রুত যৌন পরিপক্কতা পায়, বাজারযোগ্য আকার অর্জন করার আগেই পুকুরে ডিম ছেড়ে ফেলার ফলে এদের সংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পায় এবং খাদ্য এবং বাসস্থানের অভাব হয় এবং তার জন্য এদের বৃদ্ধিও ভালো হয় না। এই সমস্যার জন্য বিজ্ঞানীরা দ্রুত বৃদ্ধি হার এবং বিলম্বিত পরিপক্কতা সম্পন্ন উন্নত জাতের কমন কার্প তৈরি করার চেষ্টা করেছেন। তার আমাদেরকে একটা ক্যালেন্ডার মতন একটা তৈরি করতে হবে, তার সঙ্গে সঙ্গে ওদের সঙ্গে আমাদের যারা সাব ডিভিশনাল থেকে যারা রিপ্রেজেন্টেটিভ আছে ওরা ওই সব রোড রেস যারা করায় ক্লাব তাদের সঙ্গে সম্পর্ক করে ওদের টাইম লাইনটা যেটা আছে আমাদের টাইম লাইনটা এইভাবে অ্যাডজাস্ট করতে হবে যে অ্যাক্টিভিটিসটা থাকে, আর এই ক্লাব যারা তমলুকের ক্লাব ওখানে যেতে পারে, অন্য ক্লাব অন্য দিকে যেতে পারে, আর আমাদের যারা ডিস্ট্রিক্টে যারা দল আছে তারা সবাই যেন পার্টিসিপেট করে। এছাড়া আমাদের ডিস্ট্রিক্ট সেকেন্ড হচ্ছে আমরা কীভাবে আমাদের ডিস্ট্রিক্ট ট্যালেন্টটাকে ডেভেলপ করি। ডিস্ট্রিক্ট ট্যালেন্টটাকে ডেভেলপ করার জন্য আমার মনে হয় যে ক্লাবগুলো এক্সিস্টিং যেটা করা তার মধ্যে থেকে আমাদেরকে 2 টাইপস অফ রেজিস্ট্রেশন করতে হবে, আমাদের ডিস্ট্রিক্টে ছেলে মেয়েরা অ্যান্ড আদার্স, কারণ উনি করাচ্ছেন তমলুকে আপনারা করান, আর আমাদের ডিস্ট্রিক্ট থেকে কারা টপ 20 হলো, আমাদের ডিস্ট্রিক্ট থেকে কারা টপ 20 হলো সেটা আমাদেরকে দেখতে হবে। কেন কি যদি আমরা ওই টপ 20 সব জায়গায় দেখতে পারি, তাদের মধ্যে থেকে আমরা ট্যালেন্ট আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা আমাদের কোচিং ক্যাম্পটা এখানে হোক কি অন্য জায়গায় পাঠাতে হোক সেটা আমরা করতে পারি। জাহাঙ্গীর বাদশাহ ও রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। শুক্রবার তমলুক থানার নিকাশি বাজার এলাকায় তমলুক ময়না সড়ক রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। প্রায় 2 ঘন্টা ধরে চলে এই অবরোধের জেরে চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। শুক্রবার তমলুক থানার নিকাশি বাজার এলাকায় তমলুক ময়না সড়ক রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার বেশ কয়েকটি গ্রামের লোকজন। অভিযোগ, নিকাশি থেকে কুরপাই পর্যন্ত ভেতরের মোরাম রাস্তা বহুদিন সংস্কার না হয় বেহাল অবস্থায় রয়েছে ওই রাস্তা। এই রাস্তা দিয়ে যাতায়াত করে বহু মানুষ, ফলে নিত্যযাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো লাভ হয়নি।
2 ঘন্টা ধরে চলে এই অবরোধ। পরে তমলুক থানার পুলিশ ঘটনাস্থলে এলে অবরোধ ওঠে। ভবিষ্যতে কোনো সুরাহা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয় গ্রামবাসীদের পক্ষ থেকে। অবরোধের জেরে তমলুক ময়না সড়ক রাস্তায় যানজটের সৃষ্টি হয়। আমি রাস্তাটা কালকে এসেছিলাম, জিজ্ঞেস করুন এই সুমনকে, আমি কালকে এসেছিলাম রাস্তাটা, আমিও তো নিজে স্বীকার করছি বেহাল অবস্থা হয়ে আছে। আপনারা যেটা করছেন, আজকের অফিস টাইম আছে, অফিস আদালত সবারই সমস্যা আছে। না না, ডিএমএ টনক নড়বে কেন? আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা সরাসরি এখনই বিডিও অফিসে যান অথবা এসডিওর কাছে যান বা জেলা পরিষদে যান, গিয়ে আপনাদের একটা অনুযায়ী আপনারা অবশ্যই প্রতিবাদ করুন যে আমরা এত তারিখে আপনাদের কাছে লিখিত জানিয়েছিলাম। আপনারা সবাইকে দেওয়া আছে, আপনারা কথা দিয়েছিলেন যে এত তারিখের মধ্যে আপনারা রাস্তাটা ঠিক করে দিবেন, কিন্তু আজকের এত তারিখ হয়ে গেল, এ পর্যন্ত রাস্তার কোনো কাজ আপনারা করলেন না। সর্বোপরি আজকে ভোরবেলায় একজন চলতে গিয়ে হসপিটালে ভর্তি আছে। আমরা এখানে অনেকদিন আগে দেখুন ডেটটা দেখুন। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। কোলাঘাটে টোটো চালকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। সহকর্মীর মৃত্যুর বিচার চাইতে পথে নামলেন টোটো চালকেরাই। অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ তাদের। কোলাঘাটে টোটো চালকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। সহকর্মীর মৃত্যুর বিচার চাইতে এবার পথে নামলেন টোটো চালকেরাই। দেউলিয়ায় মৃত টোটো চালকের বাড়ির সামনেই অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান টোটো চালকেরা। উল্লেখ্য, অবৈধ সম্পর্ক প্রকাশিত হওয়ার কারণে খুনের চেষ্টার অভিযোগ উঠেছিল কোলাঘাটে। শাশুড়ি জামাইয়ের সম্পর্ক প্রকাশ্যে আসার পরেই এই ঘটনা ঘটে বলে অভিযোগ। আমরা নিজে কাজ করাবো, আমরা কেন থাকলে হবে না, আমরা নাই করাবো, আমরা সব কাজ করাবো, আমরা নিজে খরচা করবো, চিন্তা করতে হবে না। আপনি টাকাটা খুলুন, বাড়ি চলে আসুন, আমরা সব কাজ করবো, সব কাজ। আজকে এতগুলো ছেলে এসছে, গাড়ি না চালিয়ে এতগুলো কেন এসেছে? ছেলে এসছে, আপনার ছেলে তো আমাদের কেউ। জামাই ও স্ত্রীর হাতে গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন টোটো চালক শ্বশুর সত্যনারায়ণ জানা। অভিযোগ, সত্যনারায়ণের ওপর তার স্ত্রী বাসন্তী জানাই এবং জামাই বিশ্বনাথ পাল মারধর করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। দীর্ঘ 2 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর হেরে গেলেন টোটো চালক। 2 দিন তমলুক জেলা হাসপাতালে ভর্তি থাকার পর কলকাতায় রেফার করা হয়। শুক্রবার কলকাতায় নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই ব্যক্তির। অসিত হচ্ছে নাকি কিছু জানেন তো? ওই মেন না, আজকে একটা আপনার পাশের ছেলে মারা গেল, সেই নিয়ে এদের কি মনোভাব? আজ 2 দিন হয়ে গেল বলেছে থানাতে, আমাদের আপনারা যতটুকু জানেন সেটা বলুন। আমি কিছু জানিনি তো, আমরা কিছু ভয় নেই। আমি কি বলছি, তুমি আমার ফটো তুলো, যাই করো। বলছি যে এরকম একটা হয়েছে, এত সব যে তোমরা এসছো, এই সব আমরা কিছু জানি। কবে থেকে জানেননি? আমরা তো পরশুদিন এই না, যখন ওদের ধান ঝাড়া হয় দেখে ওদের কাবান হলো, বলি চুপ কর বলে আমাদের ধান ঝাড়া। পরশুদিন মানে মঙ্গলবার? হ্যাঁ, ধান ঝাড়া হয়েছিল। এরপরে তারপরে চুপচাপ। তারপরে কালকে সন্ধ্যা 5টার দিকে আমি বাইরে বসে মাল করতেছি, তখন বললো যে কার্তিক মারা গেছে। ভাই শুনো, কালকে 5টা 6টার দিকে আমি বলি কি হয়ে গেল, আর জানি বাইরে তো তাকে, ঘরে তো দেখিনি। হ্যাঁ, আমাদেরকে গালাগালি করে বলে কেউ আসেনি। ভাই কে গালাগালি? ওই ঠাকুর সব সময় গালাগালি দেয়। বুঝলে, বলে মোর বউকে যুক্তি দেবো। ভাই কেন যুক্তি দেবো? প্রসূন ব্যানার্জি রিপোর্ট, নিউজ RCBS। পাঁশকুড়ায় ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে প্র্যাকটিস করার অভিযোগে ধৃত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ওই ব্যক্তিকে তমলুক আদালতে নিয়ে যাওয়ার পথে ডাক্তারি ডিগ্রি আছে কিনা সেই প্রশ্ন করা হলে কার্যত নীরব থাকেন ওই ডাক্তার। ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, তুমি কত শত পাশ করে। সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন না ধৃত ভুয়ো চিকিৎসক। পাঁশকুড়ায় ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে প্র্যাকটিস করার অভিযোগে ধৃত ব্যক্তিকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ। এসেছো বিলেতে ঘুরে মানুষের যন্ত্রণা ভোলাতে, ও ডাক্তার, ও ডাক্তার, তোমার MBBS মানা FRCS। অভিযোগ, অনুময় প্রামাণিক নামে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে পাঁশকুড়ার বিভিন্ন ওষুধ দোকানে
নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিয়েই প্র্যাকটিস করে এসেছেন। শুক্রবার ওই ব্যক্তিকে তমলুক আদালতে তোলা হয়। আদালতে যাওয়ার পথেই ডাক্তারি ডিগ্রি আছে কিনা সেই প্রশ্ন করা হলে কার্যত নীরব থাকেন ওই ভুয়ো চিকিৎসক। ধরেছিলেন যেটা সেই সাংবাদিক ওর তথ্য প্রমাণ নিয়ে এসেছেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অফ কাউন্সিলে চিঠি করেছিলেন করতে, যে ওই ওর যে নাম্বার দিয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, ওই নাম্বারটা উনার নয়, অন্য একজন ডাক্তারবাবুর ওই রেজিস্ট্রেশন নাম্বারে উনি ডাক্তারি করছেন। এটা প্রমাণ হয়েছে, ওর কাগজপত্র ওনাদের কাছে আছে, প্রয়োজন হলে দেখতে পারেন। জানা গেছে স্থানীয়দের কাছে টি প্রামাণিক নামে পরিচিত ওই ব্যক্তি। এদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, কোনো সার্টিফিকেট এখনো পর্যন্ত দেখাতে পারেননি অভিযুক্ত। বোধহয় A to Z ডিগ্রি ঝোলাতে ও ডাক্তার, ও ডাক্তার, ডাক্তার মানে সে তো মানুষ নয়। আচ্ছা, ও কি জাল সার্টিফিকেট নিয়ে ডাক্তারি করতো? কোনো সার্টিফিকেট নেই, যার কোনো সার্টিফিকেটই দেখাতে পারেনি যখন এখন চার্জ করা হচ্ছে। আচ্ছা, ও নিজে বলছে পুলিশের হাতে তুলে দিলাম। আচ্ছা, ডাক্তারের নাম কি? ডাক্তারের নাম কি? টি প্রামাণিক। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। অলিতে গলিতে ঢু মারলেই দেখা মিলবে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অসংখ্য ওষুধ দোকানে। প্রতিটি দোকানে একাধিক চিকিৎসক আছেন। এটা আজকাল খুব সাধারণ ব্যাপার। তাদের মধ্যে কে ভুয়ো আর কে সঠিক সেটা সাধারণ মানুষ কিভাবে বুঝবেন? এখন সবার মনে দেখা দিচ্ছে সেই প্রশ্নই। অলিতে গলিতে মেডিকেল স্টোর আর চিকিৎসকের আনাগোনা। প্রতিটি ওষুধ দোকানে একাধিক চিকিৎসকের চেম্বার। এটা এখন খুব সাধারণ ব্যাপার। পাঁশকুড়ায় ধৃত তনুময় প্রামাণিক নামে ওই ভুয়ো চিকিৎসকও বিভিন্ন ওষুধ দোকানে রোগী দেখার ব্যবসা চালাতেন। যে ওষুধ দোকানে বর্তমানে তিনি বসতেন, সেই ওষুধ দোকানের মালিকের অভিযোগের ভিত্তিতেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে পুজোর পর থেকেই ওই ওষুধ দোকানে বসতেন তনুময়। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ওষুধ দোকানগুলিতে বাড়ছে ডাক্তারদের সংখ্যা। এই অবস্থায় কে ভুয়ো আর কে সঠিক সেটা কিভাবে বুঝবেন সাধারণ মানুষ? প্রশ্নটা থেকেই যাচ্ছে। আমি যা বলা বড়বাবুকে সব বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, সব কিছু বড়বাবুকে জানেন? না আমি সংবাদদাতা আর কি, বুঝতে পারছি। আমি জাহাঙ্গীর বাবু। হ্যাঁ হ্যাঁ, বলছি কথা হচ্ছে সুবীর বাবুর। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। খেজুরিতে জাল ওষুধ বিক্রির অভিযোগে গ্রেপ্তারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ধৃত ব্যক্তিকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কাঁথি মহকুমা। ওই ব্যক্তি বেশ কয়েক মাস ধরে লাইসেন্সবিহীন অবস্থায় ব্যবসা চালাচ্ছিলেন বলেও অভিযোগ। খেজুরিতে জাল ওষুধ বিক্রির ঘটনায় অভিযুক্তকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির মৌহাটি এলাকার একটি ওষুধের দোকানে হানা দেয় রাজ্য এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। 35 জনের একটি প্রতিনিধি দল হেরিয়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে ওই ওষুধের দোকানে হানা দিয়ে প্রচুর জাল ঔষধ উদ্ধার করে। চন্দ্রশেখর মিশ্র। তো কালকে আমরা যখন দেখি যে হচ্ছে দুপুরবেলা পুলিশ এসেছিল, আসার পর হচ্ছে ওনার ওষুধ দোকান থেকে রেড করে পুলিশ হচ্ছে নিয়ে গেছে ওনাকে, এবং ওষুধ ফষুধ কিছু হচ্ছে তুলে নিয়ে গেছে, এইটুকু দেখলাম আমরা। তো ওনার নাকি লাইসেন্স ছিল না বলে শুনলাম যেটা। তো উনি হচ্ছে অবৈধভাবে নাকি ব্যবসা করছিলেন কতদিন। তো এটা আমরা দেখেছি, যেটা শুনেছি আমরা কালকে যা। সেই সঙ্গে লাইসেন্স ছাড়া ওষুধের দোকান চালানোর অভিযোগে বুদ্ধদেব দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এরপর তার সিল করে দেওয়া হয় ওষুধের দোকানটি। শনিবার ধৃতকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। হেরিয়াতে যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ দেখি কিছু গাড়ি ঢুকছে, এবং তখন আমার ভাই ফোন করে বলে যে ড্রাগ কন্ট্রোল থেকে সব ঢুকছে। তখন আমি তো জানি, তবু এইটুকু শুনেছি ড্রাগ কন্ট্রোল থেকে ঢুকেছে। পরে জানতে পারলাম যে এখানে একটা মানে ওষুধ দোকানে রেড হচ্ছে। তখন আমারও নিজের একটু ভয় আছে, যেহেতু যদিও আমার সব কিছু আছে, তবু আমার নিজের ভয়, আমি ওষুধ দোকান বন্ধ করে চলে যাই। তারপরে শুনে এসে যখন দেখি
যে দোকানটা রেড করা হয়েছে এবং তুলে নিয়ে গেছে। হ্যাঁ, কি কারণে ওটা রেড হলো? কী কারণে শুনেছি যেটা যে অবৈধ ওষুধ দোকান বলে, এইটুকু জাস্ট পেপার সমস্ত কিছু দেখলাম, দেখার পরে এইটুকু জাস্ট, আর কিছু না। আমি আর এইটাই ছাড়া। সমীর মাইতির রিপোর্ট, নিউজ RCBS। কৃষি সংক্রান্ত সমস্ত খবর দেখতে চোখ রাখুন কৃষি কথায়। গ্রামীণ অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রেশম চাষ। খরচ কম এবং অল্প সময়ের চাষে বেশি মুনাফা অর্জনের জন্য গ্রাম বাংলার মানুষের এই চাষের প্রতি আকর্ষণ বাড়ছে। পুরুষদের পাশাপাশি এখন মহিলারাও এই চাষে নিযুক্ত। পশ্চিম মেদিনীপুর জেলা ও ঝাড়গ্রামে জেলার গ্রামীণ অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রেশম চাষ। এই দুই জেলাতে শুধুমাত্র রেশম চাষ করেই স্বচ্ছন্দে জীবিকা নির্বাহ করছেন কয়েকশো পরিবার। এই চাষটা কি রকম লাভজনক, মানে চাষটা করে আপনারা কি স্যাটিসফাই? হ্যাঁ, এটা লাভজনক চাষ। এটা বছরে 5টা ক্রপ হয়, 5টা ক্রপই প্রায় আমি করি কম বেশি। তো 5টা ক্রপ করে কোনো বছর 1 লাখ পর্যন্ত লাভ হয় খরচ খরচা বাদ দিয়ে, কোনো বছর 1 লাখের বেশিও হয়। আমার 25 কাঠা জমি চাষ আছে। আমার বাড়িতে সমস্ত জয়েন্ট একসঙ্গে আমরা আছি, 4 ভাই ফ্যামিলি, আমরা সবাই একসঙ্গে চাষবাস করি। হ্যাঁ, বাড়ির মেয়েরাও শুধু এর সঙ্গে চাষের সঙ্গে যুক্ত থাকে। সরকার বা রেশম দপ্তরের কাছে কি আর কোনো ডিমান্ড বা আর কোনো দাবি জানাবেন যেটা হলে এই চাষটা আরও ভালো হতো? হ্যাঁ, এটা চাষটা যদি আরও ভালো হতো, যেটা আমার চিন্তা ভাবনা ছিল যে এই ঘরটা এই গ্রীষ্মের দিনে প্রচণ্ড গরম হয়ে যায়। এটাতে আমি দপ্তরের সঙ্গে এখন আলোচনা করিনি এটা অবশ্য, যদিও তো যদি এটা ঘরটাতে ওই তাপমাত্রাটাকে কন্ট্রোল করার জন্য কোনো মেশিন বসানো যায় আর কি, তাহলে চাষটা আরও ভালো হতো। এটার জন্য আগামী দিনে আপনারা জানাবেন দপ্তর? হ্যাঁ, দপ্তরকে আমরা জানাবো আর কি। সরকারের তরফ থেকে সহযোগিতা না, আগে যেটা চাষ করে আসছি, মানে যেটা চাষ করে দেখেছি যে ভালো চাষ করেছি, কিন্তু কোনোদিন কিছু আমার যেমন ভালো রেজাল্ট করলে ভালো পুরস্কার দেয় বিভিন্ন দপ্তর থেকে, কিন্তু সেটা পাইনি। এখন পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে আমি কৃষক রত্ন এবং কৃতি কৃষক হিসেবে পুরস্কার পেয়েছি। একটা কাপ দিয়েছেন, একটা আর সার্টিফিকেট দিয়েছেন এবং 10,000 টাকা নগদ। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে মূলত তুঁত এবং তসর এই দুই ধরনের রেশমের চাষ হয়। এই দুই জেলার প্রায় 2500 পরিবার সরাসরি রেশম চাষ করে জীবিকা নির্বাহ করছেন। খরচ কম হওয়া এবং অল্প সময়ের চাষে বেশি মুনাফা অর্জনের জন্য গ্রাম বাংলার মানুষের রেশমের চাষে আকর্ষণ বাড়ছে। রেশম গুটি উৎপাদনের এই জেলার পরিসংখ্যান অনুযায়ী গ্রামে দাঁড়িয়ে, আমি কেশপুরে এনায়েতপুরে দাঁড়িয়ে আছি, গোপীনাথপুর গ্রামে। এখানে চাষি ভাইরা আমাদের যারা রিপোর্ট দিল সব অফিসারদের নিয়ে, পশ্চিমবাংলায় গুটি উৎপাদনের সেরা জায়গা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, এই কেশপুর এবং সারাউন্ডিং দেবরা এলাকা। সারা পশ্চিমবাংলার সবচেয়ে বেশি গুটি উৎপাদন। বিগত 5 বছর আগে যা উৎপাদন হতো, এখন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর আসার পরে গুটি উৎপাদন, মানুষের চাহিদা সব রকম ক্ষেত্রে এই জেলা এগিয়ে পশ্চিমবাংলার মধ্যে। চাষির সংখ্যা কি বেড়েছে আগের থেকে? চাষির সংখ্যা আমাদের কাছে পরিসংখ্যান অনুযায়ী যা চাষি ছিল, এরা তো 20 বছর ধরে টুকটাক করে করতো, মুখ থুবড়ে পড়তো। এখন চাষির সংখ্যা আমার মনে হচ্ছে দ্বিগুণ বলা তো দূরের কথা, মানে 3 গুণ বেড়ে গেছে চাষের সংখ্যা এবং চাষিদের সংখ্যা। এবং সরকারিভাবে আপনারা এই চাষিদের কি আমরা সরকারিভাবে মুখ্যমন্ত্রীর এই দপ্তরকে সরকারিভাবে চাষিদেরকে শেড অর্থাৎ ঘর বাড়ানোর জন্য 1,20,000 1,75,000 টাকার মধ্যে আমাদের দেওয়া হয়। শুধুমাত্র পুরুষ সদস্য নয়, বাড়ির মহিলারাও এই চাষে যুক্ত হচ্ছেন। সেই সঙ্গে অতি প্রাচীন এবং অপ্রচলিত এই চাষকে আরো জনপ্রিয় করার লক্ষ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে রেশম চাষের নানা রকম সরঞ্জাম, সার, কীটনাশক ও প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। রেশম দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই চাষটাকে আরও ব্যাপক প্রচারের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানকার আমাদের কেশপুর দেবরা ব্লক পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে তেজ চাষের ব্যাপক প্রভাব পড়েছে এবং চাষিরা এগিয়ে আসছে। তুঁত চাষ করতে গেলে সাধারণত আমরা যেখানে যে কারিগরি সহায়তা কেন্দ্র আছে এই পশ্চিম মেদিনীপুর জেলায়, সেটা দেবরায় অবস্থিত। আর আরও যে জায়গাগুলো হচ্ছে সেটা হচ্ছে মারাতলা আর গোলকগ্রাম এলাকায়।
সেই কারিগরি সহায়তা কেন্দ্র থেকে চাষিদেরকে উৎসাহ দেওয়া হয়, সরকারি সাহায্যগুলো প্রদান করা হয় এবং কারিগরি দিকগুলো তাদের অসুবিধায় পড়লে জানিয়ে দেওয়া হয়। রেশম চাষ করতে গেলে প্রথমে যেটা করতে হবে, একটা নির্দিষ্ট জমিতে তুঁত গাছ লাগাতে হয়। এই তুঁত গাছ একবার লাগালে 20 থেকে 25 বছর সেই একই গাছ থেকে ফসল পাওয়া যেতে পারে, অর্থাৎ ফসল মানে তুঁত পাতা। যে তুঁত পাতাটা কাজে লাগিয়ে ঘরের মধ্যে পলু পোকা চাষ করা হয়, পোষা হয়। এই পলু পুষতে গেলে যে ডিম থেকে গুটি পেতে আমাদের সময় লাগে 18 থেকে 22 দিন। গরমের সময় কম দিন লাগে, আর শীতের সময় পলু পোকা একটু বেশি পাতা খায়, তার জন্য 22 থেকে 25 দিন সময় লেগে যায়। এইখানে ফসল বলতে গেলে তুঁত চাষির ঘরে উৎপাদিত এই গুটি, যে গুটিটা বিক্রি করে এরা অর্থ উপার্জন করে। এখানে গুটি বিক্রির জন্য পশ্চিম মেদিনীপুর জেলায় একটা সরকারি ব্যবস্থা আছে, সেটাকে বলা হয় দেবরা সিড কোকুন মার্কেট। সেই কোকুন মার্কেটে দু ধরনের ক্রেতা আসেন। এক হচ্ছে সরকারি ক্রেতা, যারা সরকারি বীজগারে বীজ উৎপাদন করার জন্য গুটি ক্রয় করে, অথবা মালদা, মুর্শিদাবাদ, বীরভূম জেলা থেকে পাইকার, অর্থাৎ যারা কিনা ব্যক্তিগত উদ্যোগে বীজ উৎপাদন করে, তাদেরকে সরকারিভাবে লাইসেন্স দেওয়া থাকে, তাদের বলা হয় রেজিস্টার্ড সিড প্রডিউসার, তারা আসেন। সেই রকম 70 থেকে 72 জন পাইকার আমাদের এখানে যোগাযোগ রাখে, যারা গুটি উৎপাদন হলে পরে আমাদের কাছে যোগাযোগ করে গুটি নিয়ে যায়। রেশম পোকা বা পলুর বৃদ্ধির জন্য ঘর নির্মাণ করে দিয়েও সহায়তা করছে দপ্তর। এক কথায় বলাই যায়, শুধুমাত্র রেশম চাষ করে জীবনযাত্রা পরিবর্তন করেছেন এককালের অশান্ত কেশপুর, বিনপুর এবং সাঁকরাইল ব্লকের চাষিরা। বিগত 7 বছরে এই গুটির দাম আমাদের এখানে 2 থেকে 3 গুণ বৃদ্ধি পেয়েছে। যেখানে 80-87 টাকায় গুটি বিক্রি হতো 2007 সালে, সেটা এখন 2017 সালে গিয়ে আমরা দেখতে পাচ্ছি সেই গুটির দাম বেড়ে দাঁড়িয়েছে 300-350 টাকা। এবং যেটা জাপানি গুটি সাদা রঙের, সেই গুটিটার দাম যেখানে ছিল 200-250 টাকা, এখন সেটা 650 টাকাতেও বিক্রি হচ্ছে। এই গুটিটার মান এত উন্নত যে মালদা, মুর্শিদাবাদ জেলার মতো গতানুগতিক জেলা, যেখানে অনেক প্রাচীনকাল থেকে রেশম চাষ হয়ে আসে, সেই রেশম চাষিরা এই গুটি থেকে বীজ উৎপাদন করে। তার জন্য এই গুটির মানটা এত ভালো হয়েছে এবং দামটাও এত বেশি পাচ্ছে চাষিরা। এখানকার চাষিরা খুব খুশি। জেলা পরিষদ থেকে বা আমাদের ব্লক অফিস থেকে যারা কর্মকর্তারা আছেন বা বিভিন্ন প্রতিনিধিরা আছেন, জনপ্রতিনিধিরা আছেন, তারাও ভালো উৎসাহ দেখাচ্ছেন। আমরা আশাবাদী যে আগামী দিনে এই চাষটি আরও প্রসার লাভ করবে। বর্তমানে এই চাষটি কৃষি দপ্তরের সঙ্গে সংযুক্ত হয়ে গিয়ে বিশেষ কিছু সুবিধাও লাভ হয়েছে। কৃষি দপ্তরের বিভিন্ন সুযোগ, যে স্কিম, সেগুলো আমরা এই রেশম দপ্তরে প্রয়োগ করতে পারছি। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। যে রাধে সে চুলো বাঁধে, এই প্রবাদকে সামনে রেখে নতুন প্রতিভার খোঁজে সন্ধান চালিয়েছিলাম আমরা। মিউজিক ক্যাফেতে থাকবেন সেই সব প্রতিভারা যারা এর আগে কখনোই প্রচারের আলোয় আসেননি। এই সপ্তাহের শিল্পী দেয়া মুখার্জি এবং ধরমজিৎ। শনি ও রবিবার ঠিক রাত 8:45 দেখুন মিউজিক ক্যাফে। মিউজিক ক্যাফেতে 6 মে থাকছেন শিল্পী দেয়া মুখার্জি, 7 মে থাকছেন অতিথি শিল্পী ধরমজিৎ। শনি ও রবি দুদিন রাত 8:45 চোখ রাখুন RCBS বাংলায়। পুনঃপ্রচার দেখুন পরের দিন সকাল 8:45। নিউজ RCBS আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। নমস্কার।